সবাই ভালো আছো। আসন্ন যে ফুড এসআই এক্সাম আসতে চলেছে আগামী মাসে 16 এবং 17 মার্চ, তার প্রস্তুতি পর্ব হিসেবে আমরা প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু আপডেট দিচ্ছি। এই রকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, ফুড এসআই সিলেবাসের অন্তর্ভুক্ত এমন কিছু ইনফরমেশন টপিক নিয়ে আলোচনা করছি যেগুলো তোমাদের জানা খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট। যারা পরীক্ষার প্রিপারেশন দিচ্ছ তাদের জন্য বলছি, অবশ্যই কিন্তু এই ইনফরমেশনগুলোকে নেওয়ার জন্য বা ভালোভাবে তোমরা যাতে প্রিপারেশন করতে পারো, যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে সেগুলোকে সঠিক উত্তর দিতে পারো, সেই জন্য কিন্তু আমাদের নোটসটার চ্যানেলের তরফ থেকে প্রত্যেক দিন কিন্তু এরকম ইনফরমেশন যাচ্ছে বা ইনফরমেশন আপলোড করা হবে। সেগুলো তো অবশ্যই কিন্তু তোমরা দেখো, ভালো করে প্র্যাকটিস করো সেই বিষয়ে, এবং এর থেকে কিন্তু প্রচুর কমন তোমরা টিপস পেয়ে যাবে যেগুলো তোমাদের খুব কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে। এছাড়াও আমাদের নোট স্টাডি চ্যানেলের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য যারা ফুড এসআই এক্সাম দিচ্ছ বা অন্যান্য যারা কোর্স করে তাদের জন্য বলছি, যেখানে ফুড এসআই এর ক্ষেত্রে কিন্তু একটা রেকর্ডেড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা মাত্র 350 টাকাতে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ফুল ব্যাকআপ করতে পারবে, খুব ভালোভাবে সেটাকে প্র্যাকটিস করতে পারবে। কি কি পাচ্ছ সেখানে? প্রথমত ফুড এসআই এর আন্ডারে যা যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে প্রত্যেকটা টপিককে এখানে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। প্রত্যেকটা টপিকের উপরে সিলেবাসে যা রয়েছে তার উপরে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। তাছাড়া তিনটে মক টেস্ট দেওয়ার সুযোগও পাচ্ছ। তো এই যে একটা সুযোগ, এই সুযোগটাকে কিন্তু তোমরা কাজে লাগাও, যেখানে আর কিছুদিনই মাত্র বাকি রয়েছে। তো যেটুকু সময় রয়েছে সেইটুকু সময়কে কি করবে, নিজেকে প্রস্তুতি নিয়ে নাও পরীক্ষার জন্য। যারা বসছো এবং যারা এখনো সেরকম প্র্যাকটিস করতে শুরু করোনি, তো শুরু করে দাও। এবং কোনো কিছু জানার দরকার পড়লে, কোনো কিছু ডিটেলসে যদি জানতে চাও বা অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করো। আজকে আমি ফুড এসআই দিক থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো আমরা চলো করতে থাকি, কন্টিনিউ করি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন রেখেছি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? দেখো 1600 খ্রিস্টাব্দে। 1600 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি 31শে ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবির্ভাব ঘটে বা প্রতিষ্ঠিত হয়। যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতীয় উপমহাদেশে কি জন্য আসে? মেইনলি ভারতে আমাদের যে ইংরেজ কোম্পানি আসে কিন্তু ঔপনিবেশিকতা নীতিকে বজায় রেখে বা ঔপনিবেশিকতা নীতিকে আশ্রয় করে তারা কিন্তু মেইনলি ভারতীয় উপমহাদেশে আসে উপনিবেশ দখল করতে, এবং ঔপনিবেশিকতা হিসেবে ঔপনিবেশিকতার নীতিকে কাজে লাগিয়ে বাণিজ্য করতে কিন্তু আসে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটি কিনা ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথের এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করবার জন্য নীতিকে গ্রহণ করে থাকেন। বাণিজ্য করবার জন্য যে নির্দেশ দেওয়া হয়ে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, সেটা তৎকালীন রানী প্রথম এলিজাবেথের সময়কালে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার তত্ত্বাবধানে ভারতে বাণিজ্য করার নীতি পায়, ভারতে বাণিজ্য করার নির্দেশ পায়? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক কোনটা? প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে বৃহত্তম বা বৃহত্তম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংক। ব্যাংকের যে সেক্টর সেটা মেইনলি কিন্তু দুটো টাইপের হয়ে থাকে। একটা তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, একটা স্টেট সেন্ট্রাল, আর একটা হচ্ছে প্রাইভেট আন্ডারে। ঠিক আছে, সেক্ষেত্রে স্টেট বলতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো রয়েছে, এসবিআই, যেটা আমাদের সেন্ট্রাল তথাপি সরকারের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে ব্যাংকের সংস্থা। প্রাইভেটের মধ্যে রয়েছে যেটা আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস। তো এইরকম প্রচুর ব্যাংকিং সংস্থা বা ব্যাংকিং প্রতিষ্ঠান কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন
প্রাইভেট ব্যাংক আর এসবিআই তো যেটা সেন্ট্রালের আন্ডারে রয়েছে, তো সেরকম প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে আইসিআইসিআই ব্যাংক হচ্ছে সবচেয়ে বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ইকোনমিক্সের ফাদার অর্থাৎ ভারতীয় অর্থনীতির জনক, ভারতীয় অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে কিন্তু ভারতীয় অর্থনীতির জনক বা ফাদার্স অফ ইকোনমিক্স বলা হয়। কারণ কি স্কটল্যান্ডের তিনি হচ্ছেন স্কটল্যান্ডের বাসিন্দা, স্কটল্যান্ডেরই একজন দার্শনিক তথাপি অর্থনীতিবিদ ছিলেন। ঠিক আছে, তিনি কিন্তু স্কটল্যান্ডেরই দার্শনিক তথাপি অর্থনীতিবিদ ছিলেন, যেখানে কিন্তু তিনি অর্থনীতির লাভজনক প্রবণতা সম্পর্কে বিস্তারিতভাবে তার বিশ্লেষণ তথ্য দেন, এটা অর্থনীতি বিষয়। এবং এটা 1759 সালে তার প্রথম বই দ্য থিওরি অফ দ্য মোরাল সেন্টিমেন্ট প্রকাশিত হয়। তাহলে দ্য থিওরি অফ দ্য মোরাল সেন্টিমেন্ট গ্রন্থটির লেখককে যদি বলে দ্য থিওরি অফ দ্য মোরাল সেন্টিমেন্ট বইটির লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। দ্য থিওরি অফ দ্য মোরাল সেন্টিমেন্ট বইটির লেখককে না অ্যাডাম স্মিথ। আবার যদি বলে অ্যাডাম স্মিথের লেখা বইটির নাম কি? দ্য থিওরি অফ দ্য মোরাল সেন্টিমেন্ট। আবার অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে বা ফাদার্স অফ ইকোনমিক্স কাকে বলা হয়ে থাকে? সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। এই একটা বিষয়কে ঘিরে কিন্তু তোমাদের কাছে প্রচুর ছোট প্রশ্ন আসতে পারে, তো এগুলোকে কিন্তু ভালো করে নোট করে নাও। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন দেখছি আমরা, আমাদের দেশে বৈদেশিক তহবিলকে কে রক্ষা করে? বৈদেশিক যে তহবিল রয়েছে, বৈদেশিক মুদ্রা তহবিল রয়েছে, সেইটাকে কে পরিচালনা করে বা কে রক্ষা করে? আমাদের কিন্তু মেইনলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যে কেন্দ্রীয় যে সংস্থা রয়েছে, ব্যাংকিং সংস্থা, অর্থাৎ সবচেয়ে ব্যাংকিং ব্যবস্থার শীর্ষে, ব্যাংকিং ব্যবস্থার শীর্ষে যে পদ রয়েছে বা ব্যাংকিং ব্যবস্থার শীর্ষে যে অবস্থান করছে সেটা হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেই আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা তহবিল বা বৈদেশিক তহবিলকে রক্ষা করছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল 1857 সাল, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? প্রশ্ন আসতে পারে 1857 সাল। এই সময় সিপাহী বিদ্রোহের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? 1857 সালে সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল, ভারতের গভর্নর জেনারেল হিসেবে কে ছিলেন? লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং কিন্তু ভারতের গভর্নর হিসেবে ছিলেন যখন 1857 সালে সিপাহীরা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা বিশাল বড় একটা বিরাট আকৃতির আন্দোলন বা বিদ্রোহ করেছিল, যেটাই কিনা সিপাহী বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ শুধুমাত্র সৈনিকদের মধ্যেই ছিল না, ওটা কিন্তু টোটাল ভারতীয়দের ইংরেজ কোম্পানির বিরুদ্ধে একটা বিশাল আকৃতির আন্দোলন বলা যেতে পারে। সেই আন্দোলনের রূপ কিন্তু সিপাহী বিদ্রোহ ধরা পড়েছিল 1857 সালে। এবং সেই তৎকালীন সময়ে কিন্তু তখন কে জেনারেল হিসেবে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ক্লিয়ার? তো এই রকম প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে কিন্তু আরো পরবর্তী ক্লাসে আরো এরকম বিষয় আপডেট নিয়ে আসবো, বা ফুড এসআই বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে, এবং এই আলোচনা পর্ব তোমরা দেখতে থাকো। এবং তার জন্য তোমরা অবশ্যই ফলো করতে হবে নোট স্টাডি চ্যানেলকে, যেখানে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু পুরো এক্সামের টপিক অনুযায়ী ফুড এসআই সিলেবাস অনুযায়ী দেওয়া হচ্ছে, এবং এরকম আরো ইনফরমেশন আরো প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হবে, আলোচনা করা হবে, এবং সেই প্রত্যেকটা কিন্তু ক্লাস তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং ভালো করে খেয়াল করতে হবে এবং পুরোটা দেখতে হবে। ঠিক আছে? আর আমাদের যে এই ফুড এসআই তরফ থেকে যে সুযোগটা রয়েছে, নোট স্টাডির তরফ থেকে ফুড এসআইয়ের জন্য এক্সামিনেশনের জন্য যে সুযোগটা রয়েছে বা যে অফারটা লঞ্চ করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই